পরিপাক ও শোষণ, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, চ্যাপ্টার 16। এই ভিডিওতে পরিপাক ও শোষণ চ্যাপ্টারটি যে এনসিইআরটি বাংলা পিডিএফ আছে সেটা এক্সপ্লেন করা হবে। তো শুরু করা যাক। পরিপাক ও শোষণ, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। সব সজীব বস্তুর মৌলিক চাহিদার মধ্যে একটি হলো খাদ্য। সবারই একটা চাহিদা আছে, প্রত্যেকটা সজীব বস্তু কিছু না কিছু দরকার বেঁচে থাকার জন্য। খাদ্য, পোশাক, বাসস্থান, বায়ু, অক্সিজেন। তো তার মধ্যে একটা বিশেষ মৌলিক চাহিদার মধ্যে একটা বিশেষ মৌলিক চাহিদা হলো কি খাদ্য। আমাদের খাদ্যবস্তুর প্রধান উপাদানগুলি হলো কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। আমরা যে সমস্ত খাদ্য খাই তার প্রধান উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। মানে খাদ্যকে বিশ্লেষণ করলে যে মৌলিক উপাদানগুলো বেরিয়ে আসে সেগুলো হলো কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট। এই তিনটে সবচেয়ে বেশি থাকে। ভিটামিন এবং খনিজ লবণ খুব স্বল্প মাত্রায় প্রয়োজন হয়। ভিটামিন, খনিজ লবণও দরকার হয়, কিন্তু সেটার পরিমাণটা খুব কম। সবচেয়ে বেশি পরিমাণে দরকার হয় কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। খাদ্যশক্তি এবং জৈবিক পদার্থের যোগান দেয়, যা কলার বৃদ্ধি ও ক্ষয়পূরণে সাহায্য করে। খাদ্য শক্তি এবং জৈবিক পদার্থের যোগান দেয়, মানে খাদ্যটা ভাঙলে কি হয়, এটা শক্তি নির্গত হয়। সেই শক্তিটা, তারপর খাদ্য থেকে যে সমস্ত জৈবিক পদার্থ পাওয়া যায়, বিভিন্ন রকমের আয়ন, অণু, সেই সমস্ত যে যৌগিক পদার্থগুলো পাওয়া যায় সেগুলো কী কাজ করে? কলার বৃদ্ধি এবং ক্ষয়পূরণে। কোষ নিয়ে যে কলা গঠিত হয় সেই কলাগুলোকে বৃদ্ধি পেতে, বা কোনো জায়গাতে কোনো আঘাতের কারণে বা কোনো কারণে কোনো জায়গার কলা ধ্বংস হয়ে গেছে, তো সেগুলো আবার যাতে সেই কলাগুলো সৃষ্টি হয় তার ক্ষয়পূরণে সাহায্য করে। কলা বৃদ্ধি করতে এবং তার ক্ষয়পূরণ করতে সাহায্য করে। আমরা যে জল পান করি তা বিপাকীয় ক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দেহকে জলশূন্যতার হাত থেকেও রক্ষা করে। আমরা যে জল পান করি সেটা কি করে? যে আমাদের বিপাক ক্রিয়া আছে, আমাদের শরীরে তো বিভিন্ন রকমের বিপাক ক্রিয়া ঘটছে, তো সেগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেগুলোর জন্য জল একটা অত্যন্ত প্রয়োজনীয় পদার্থ এবং দেহকে জলশূন্যতার হাত থেকেও রক্ষা করে। দেহ যাতে জল শূন্য না হয়ে যায় তা থেকেও রক্ষা করে। জল অত্যন্ত প্রয়োজনীয় একটা পদার্থ। খাদ্যে উপস্থিত বৃহৎ জৈব অণুগুলো যে রূপে খাদ্যে উপস্থিত থাকে সেই রূপে আমাদের দেহে ব্যবহৃত হতে পারে না। মানে খাদ্যের মধ্যে কি আছে, যে খাদ্য যে আমরা যেভাবে গ্রহণ করছি, ভাত, সেই ভাতটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। যে রুটি খাচ্ছি সেই রুটিটা আমরা ব্যবহার করতে পারি না। এগুলো আমাদের পরিপাকতন্ত্র আত্তীকরণ করতে পারে না। তার আগে বিভিন্ন রকমের প্রসেস আছে, কি যে পরিপাকতন্ত্রে এই অণুগুলো ভেঙে যায় এবং সরল উপাদানে পরিণত হয়। এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খাচ্ছি, সেগুলো পরিপাকতন্ত্রে বিভিন্ন রকম বিপাকীয় ক্রিয়ার মাধ্যমে ভেঙে যাবে, সরল উপাদানে পরিণত হবে। এইরূপ জটিল খাদ্যবস্তু সরল শোষণযোগ্য খাদ্য উপাদানে পরিবর্তিত হওয়া প্রক্রিয়াটিকে পরিপাক বলে। এবং এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এগুলো ভেঙে সরল অণুতে পরিণত হচ্ছে। যেমন প্রোটিন থেকে অ্যামিনো অ্যাসিড, ফ্যাট থেকে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এই যে সরল অণুতে পরিণত হচ্ছে, শোষণযোগ্য, যেগুলোকে শোষণ করা যাবে। অ্যামিনো অ্যাসিডকে শোষণ করা যাবে, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারলকে শোষণ করা যাবে। সেগুলো এই শোষণযোগ্য খাদ্যে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটিকে বলা হয় পরিপাক। এবং এই প্রক্রিয়াটি আমাদের পরিপাকতন্ত্রের যান্ত্রিক ও জৈব রাসায়নিক পদ্ধতির দ্বারা সংগঠিত হয়। যান্ত্রিক প্রক্রিয়া, জৈবিক রাসায়নিক প্রক্রিয়া, এই দুটো প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়। মানবদেহের পরিপাকতন্ত্রের সাধারণ সংগঠন দেখানো হলো। যে এখানে জাস্ট একটু জিস্ট দেওয়া আছে যে আমাদের মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, প্রধান উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ অল্প পরিমাণে দরকার হয়। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট আমরা সহজে ব্যবহার করতে পারি না, তাকে সরল শোষণযোগ্য খাদ্যে পরিণত করতে হয় এবং এটা পরিপাকতন্ত্রে ঘটে। এই যে এই প্রক্রিয়াটি তাকে পরিপাক বলে। যান্ত্রিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়া দ্বারা সংগঠিত হয়ে থাকে। তো তারপরে এবার কি পরিপাকতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম। মানবদেহের পরিপাকতন্ত্র পৌষ্টিক নালী এবং এর সাথে যুক্ত গ্রন্থিগুলো নিয়ে গঠিত। মানবদেহের যে পরিপাকতন্ত্র আছে সেটা দুটো জিনিস নিয়ে গঠিত। এটা হচ্ছে পৌষ্টিক নালী আর এটা হচ্ছে এর সঙ্গে যুক্ত গ্রন্থি। প্রথমে আছে পৌষ্টিক নালী বা অ্যালিমেন্টারি ক্যানাল। পৌষ্টিক নালী দেহের সম্মুখভাগে উপস্থিত মুখছিদ্র থেকে শুরু হয়ে দেহের পশ্চাৎ দিকে পায়ের মাধ্যমে বাইরে উন্মুক্ত হয়। মুখছিদ্র থেকে শুরু হচ্ছে আর দেহের বাইরের দিকে পায়ের মাধ্যমে শেষ হচ্ছে পৌষ্টিক নালী।
মুখছিদ্রটি মুখগহ্বরে উন্মুক্ত থাকে। মুখছিদ্রটি তারপরে যে অংশটা সেটা হলো মুখগহ্বর, সেই মুখগহ্বরে উন্মুক্ত থাকে। মুখগহ্বরে বেশ কিছু দাঁত এবং একটি পেশিবহুল জিভ থাকে। আর এই মুখগহ্বরে যে মুখটা খুললে যেটা অংশটা বের হয় সেটা হলো মুখগহ্বর, সেখানে কি থাকে? দাঁত থাকে আর একটা পেশিবহুল জিহ্বা থাকে। প্রতিটি দাঁত চোয়ালের অস্থির কোটরে প্রথিত থাকে। চোয়ালের যে অস্থি আছে, দাঁত আছে, এই যে কোটর আছে, যে ছোট ছোট, তার মধ্যে কি সকেট আকারে সেই দাঁতগুলো কি বসানো থাকে। দাঁতের এই ধরনের সংযুক্তকে থেকোডন্ট বলে। এই যে দাঁত আমাদের যেভাবে সকেটের মধ্যে যুক্ত অবস্থায় আছে, এটাকে বলা হয় থেকোডন্ট। মানুষ সহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীদের জীবদ্দশায় দুবার দাঁত ওঠে, অর্থাৎ 2 সেট দাঁত গঠিত হয়, যথা দুধের দাঁত এবং স্থায়ী দাঁত। মানুষ এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণী তাদের ক্ষেত্রে 2 বার দাঁত ওঠে। যেমন আমাদের ক্ষেত্রে কি, একটা বাচ্চা বয়সে দাঁত ওঠে, বাচ্চা বয়সে দাঁত উঠে গেলে পরিণত অববয়সে আবার নতুনভাবে দাঁত আসে। 2 বার দাঁত উঠছে, একটা হচ্ছে দুধ দাঁত আর একটা হচ্ছে স্থায়ী দাঁত। নির্দিষ্ট সময়ে দুধের দাঁতের স্থানে স্থায়ী দাঁত প্রতিস্থাপিত হয়। নির্দিষ্ট সময় কী হবে, সে দুধের দাঁতগুলো উঠে যাবে এবং সেখানে স্থায়ী দাঁত বসে যাবে। আস্তে আস্তে স্থায়ী দাঁত হতে শুরু করবে। এবার 2 বার দাঁত ওঠে। এই ধরনের দন্তবিন্যাসকে ডাইফিডন্ট বলে। ডাই মানে 2, ডাইফিডন্ট। এই যে 2 বার দাঁত উঠছে, একবার দুধের দাঁত আর একটা স্থায়ী দাঁত, এই জন্য একে বলা হয় ডাইফিডন্ট। একজন প্রাপ্তবয়স্ক মানুষের 32টি স্থায়ী দাঁত থাকে। একটা প্রাপ্তবয়স্ক মানুষের স্থায়ী দাঁতের সংখ্যা হলো কত? 32টি। এই দাঁতগুলো 4 প্রকারের হয়। একে হেটারোডন্ট দন্তবিন্যাস বলে। হেটারো মানে বিভিন্ন রকমের। আমাদের দাঁতগুলো প্রত্যেকটা একই টাইপের না, 4 রকমের দাঁত আছে এর মধ্যে: ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। এবং যেহেতু দাঁতগুলো বিভিন্ন রকমের, এর জন্য একে হেটারোডন্ট দন্তবিন্যাস বলে। এগুলো হলো কৃন্তক বা ইনসাইজার আই, ক্যানাইন বা ছেদক সি দিয়ে, যাকে বলা হয় পুরোপেশক বা প্রিমোলার পিএম, এবং পেশক বা মোলার এম। ঊর্ধ্ব ও নিম্ন চোয়ালের প্রতিটি অর্ধাংশে দন্তবিন্যাস আই, সি, পিএম, এম, মানে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার এই ক্রমে থাকে। প্রথমে থাকে ঊর্ধ্ব চোয়াল বা নিম্ন চোয়াল, যে কোনো একটা নিয়ে, তার যদি মধ্যে থেকে দেখা হয় তো মধ্য থেকে প্রথমে আসবে ইনসাইজার, তারপর ক্যানাইন, তারপর প্রিমোলার, তারপর মোলার। মানুষের ক্ষেত্রে যে দন্ত সংকেতের সাহায্যে উপস্থাপন করা হয় সেটা হলো 2 1 2 3, 2 1 বাই 2 1 2 3। উপরেরটা হলো উপরের চোয়াল, উপরের চোয়াল প্রথমে দুটো হচ্ছে ইনসাইজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার, 3টে মোলার একটা সাইডে। মানে এটা হচ্ছে ঊর্ধ্ব চোয়াল। এখান থেকে যদি বিন্যাস করা হয় তো এখানে প্রথমে থাকবে দুটো ইনসাইজার, একটা ক্যানাইন, দুটো প্রিমোলার, 3টে মোলার। তাহলে টোটাল কত? দুটো, একটা, তারপর দুটো প্রিমোলার, 3টে মোলার, টোটাল কত? 8টা ঊর্ধ্ব চলে। তাহলে এদিকেও একই রকমভাবে 8টা 16টা, নিম্ন চলেও একই রকমভাবে 8টা 8টা 16টা, আর নিম্ন চলেও একই রকমভাবে 8টা 8টা 16টা। টোটাল কত? 32টা। 2 1 2 3, 2 1 2 3। দাঁতের শক্ত চর্বণ উপযোগী উপরের তল এনামেল দ্বারা গঠিত। দাঁত যে চিবাতে পারে, তার যে উপরের যে একটা শক্ত চর্বণ চিবাতে পারে এমন যে অংশ থাকে সেটাকে এনামেল বলে। সেটা এনামেল দ্বারা গঠিত হয়। এই অংশটি খাদ্যবস্তু চর্বণে সাহায্য করে। এমন এনামেলের জন্য আমরা কি খাদ্যবস্তুকে চিবোতে পারি। পেশিময় ও স্বাধীনভাবে সঞ্চালক্ষম জিহ্বাটি মুখবিবরের মেঝের মধ্যে ফ্রিনিউলম দ্বারা সংযুক্ত থাকে। যে জিহ্বাটি থাকে সেটা পেশিময়, পেশি দ্বারা গঠিত। স্বাধীনভাবে সঞ্চালক্ষম মানে নিজে নিজে স্বাধীনভাবে আমরা কি জিহ্বাটিকে নাড়তে পারি, স্বাধীনভাবে সঞ্চালক্ষম। সেটা কি মুখ বিবরের মেঝেই থাকে। আর পেছনের দিকে সেটা ফ্রিনিউলামের মাধ্যমে পেছনের দিকে যুক্ত থাকে। জিহ্বার উপরিতলে ছোট ছোট অভিক্ষেপ থাকে, তাদের প্যাপিলি বলে। যে জিভটা আছে সেই জিভের ওপরে কি ছোট ছোট দেখা যাবে যে ক্ষুদ্র ক্ষুদ্র অভিক্ষেপ আছে অনেকগুলো, সেই ক্ষুদ্র ক্ষুদ্র অভিক্ষেপগুলোকে বলা হয় প্যাপিলি। কিছু কিছু প্যাপিলিতে স্বাদকোরক বর্তমান থাকে এবং এই প্যাপিলির মধ্যেই থাকে স্বাদকোরক, যার জন্য আমরা স্বাদটাকে উপভোগ করতে পারি বা অনুভব করতে পারি। এবং এই যে প্যাপিলি আছে, প্রত্যেকটা প্যাপিলিতে স্বাদকোরক থাকে না, কিছু কিছু প্যাপিলিতে স্বাদকোরক থাকে। এই যে এখানে দাঁতের বিন্যাস দেওয়া আছে, যে কৃন্তক বা ইনসাইজার দুটো, তারপর 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ক্যানাইন বা ছেদক, 4 5 যেটা আছে প্রিমোলার বা পুরুপেশক, আর 6 7 8 পেশক বা মোলার।
তাহলে এদিকে 8টা, এদিকে 8টা। চোয়ালের কোটরের ছবি দেওয়া আছে এখানে। তারপরে এখানে ইনসাইজারটা দেখতে কেমন, 1 নম্বরে দেওয়া আছে ইনসাইজারটা দেখতে কেমন। তারপর এই যে 3 নম্বর দাঁতটা ক্যানাইনটা দেখতে কেমন, আকারটা কেমন। তারপর 4 নম্বর যে 4-5 পূর্বপেশক বা প্রিমোলার সেটা দেখতে কেমন। তারপর 6 নম্বরে যে মোলার, সেই মোলারটা দেখতে কেমন। মোলারের 3টে অংশ আছে, 3টে যে অংশটা প্রথিত থাকে সে 3টে অংশ আছে, সেগুলো দেখতে কেমন দেওয়া আছে। সমস্ত ছবি আসতে পারে, যে এই ছবিটা দিয়ে দিবে, দিয়ে বলবে যে এটা কোন দাঁতের ছবি। তারপর চোয়ালের কোটরগুলো কেমনভাবে আছে, প্রিমোলারগুলো কেমন আছে, মোলারগুলো কেমন আছে, ক্যানাইনগুলো কেমন আছে, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। তো দাঁতের বিষয় এখানে হলো যে আমাদের দাঁতগুলো কি ডাইফিডন্ট, যেহেতু 2 রকম দাঁত, দুধের দাঁত স্থায়ী দাঁত। হেটেরোডন্ট, যেহেতু 4 রকমের দাঁত, তার জন্য ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তো কোন দাঁতটা দেখতে কেমন, কোন দাঁতটা কী কাজ করে, কোথায় থাকে, সমস্ত কিছু। দাঁতের সংখ্যা 2 1 2 3 21 23 বা 21 23, এভাবে মনে রাখবে। 21 23, ওপরে 21 23, নিচে 21 23। তারপরে দাঁতে যে আমাদের আরেকটা আছে যে দাঁতের বিষয়ে সমস্ত কিছু এখানে হলো যে থেকোডন্ট, যেহেতু প্রথিত থাকে তার জন্য থেকোডন্ট বলে। এবার এখানে যে মানুষের যে ছবিটা দেওয়া আছে, যে কোথায় কি আছে, পৌষ্টিক নালীতে বা পৌষ্টিক গ্রন্থি বা পরিপাক তন্ত্র, তার দেওয়া আছে ছবিটা আছে। প্রথমে মুখ গহ্বর কোথায় আছে, এখান থেকে ছবি পড়ে, এটা ভালো করে দেখে নেবে। মুখগহ্বর কোথায়, তারপর মুখ, তারপর সাবম্যাক্সিলারি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি নিচের দিকে, নিচের যেটা আছে সেটা হচ্ছে সাবম্যাক্সিলারি বা সাবলিঙ্গুয়াল গ্রন্থি। উপরে কানের পাশে যেটা আছে সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, নিচের দিকে গলবিল, তারপরে গ্রাসনালী নেমে যাচ্ছে, তারপর পাকস্থলী, যকৃৎ, পিত্তাশয়, তারপর ডিউডিনাম, তারপর অগ্নাশয়, অনুপ্রস্থকলন, তারপর অবরোহী, উপরে আরোহী মানে উপরের দিকে যাচ্ছে, অবরোহী নিচের দিকে, সিগময়েড, তারপর মলাশয়, তারপর পায়ু, তারপর সিকামের মধ্যে হচ্ছে ভার্মিন ভাব অ্যাপেন্ডিক্স। সমস্ত চিত্রগুলো কোথায় কি আছে এগুলো ভালো করে ছবিটা প্র্যাকটিস করবে অনেকবার। তো এরপরে কি আছে, মুখীয় বিবরটি নাতিদীর্ঘ গলবিলে উন্মুক্ত হয়, যা খাদ্য ও বায়ুর জন্য সাধারণ পথ হিসাবে কাজ করে। তারপরে এই মুখগহ্বরটি কোথায় যাবে, গলবিলে যাবে। যেখানে গলবিলের ছবি আছে, যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গলবিল। এই যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে গলবিল। সেই এই ফাঁকা অংশটা কি গলবিল। এই গলবিলে কি খাদ্যটাও আসছে, আবার এখান থেকে যে নাক থেকে যে শ্বাসটাও আসছে, বায়ুটাও আসছে, খাদ্য বায়ু দু জায়গাতে এখানে আসে। তারপর সেটা কি হয় যে এখানে ফুসফুসের অংশ আছে, ট্রাকিয়া, তার মাধ্যমে এটা চলে যাবে এখানে বায়ুটা। আর যেটা গ্রাসনালী আছে, সেই গ্রাসনালীর মাধ্যমে খাদ্যটা নিচের দিকে আসবে। খাদ্য বায়ুর জন্য সাধারণ পথ হিসেবে কাজ করে। যে গলবিলটা আছে, ইসোফাগাস, গ্রাসনালী, ট্রাকিয়া, শ্বাসনালী সরাসরি গলবিলে উন্মুক্ত হয়। এবং এই গলবিলের মধ্যে কি দুটো অংশ আছে দেখালাম, যেটা ইসোফাগাস বা গ্রাসনালী, আর ট্রাকিয়া বা শ্বাসনালী। এখানে দুটো অংশই আছে। এটা হচ্ছে শ্বাসনালী আর এটা হচ্ছে গ্রাসনালী। এই দুটো অংশ কি এখানে মুক্ত আছে গলবিলের মধ্যে। তাহলে গলবিলের মধ্যে দুটো অংশ আছে, একটা শ্বাসনালী, একটা গ্রাসনালী। এপিগ্লটিস নামক তরুণাস্থি নির্মিত একটি পাত খাদ্যের গলধকরণের সময় শ্বাসনালীর প্রবেশ পথে অর্থাৎ গ্লটিসে খাদ্যের প্রবেশে বাধা দেয়। যে খাদ্য যখন, যে এখানে দুটো পদ আছে, যে এটা শ্বাসনালী আর এটা গ্রাসনালী। তো যখন খাবার গলধকরণ হয় তখন এরকম একটা থাকে, এটাকে বলে এপিগ্লটিস। এই এপিগ্লটিসটা কি করে, এটা হচ্ছে এপিগ্লটিস। সেই এপিগ্লটিসটা কি করে, যে খাবারটা তখন এর নিচের দিকে যাবে আর এখানে আসবে না, এটাকে আটকে দেয় এপিগ্লটিসটা, যাতে খাবারটা শ্বাসনালীতে প্রবেশ করতে না পারে। তার জন্য এপিগ্লটিস ঢাকনা হিসাবে কাজ করে এবং এটাকে আটকে দেয়। এপিগ্লটিসটা কী দিয়ে গঠিত, তরুণাস্থি দিয়ে গঠিত একটা পাত, যেটা খাদ্য গলধকরণের সময় যখন খাদ্যটা নিচের দিকে যাচ্ছে বা গ্রাসনালীর মধ্যে দিয়ে যাবে, তখন শ্বাসনালীর প্রবেশ পথ অর্থাৎ গ্লটিসে খাদ্যের প্রবেশে বাধা দেয়। গ্লটিসে বা শ্বাসনালীতে যাতে খাদ্যে প্রবেশ করতে না পারে তার জন্য সেটাকে আটকে দেয়। গ্রাসনালীটি একটি সরু লম্বা নলাকার গঠন, যা পশ্চাৎ দিকে বিস্তৃত হয়ে গ্রীবা, বক্ষ এবং মধ্যচ্ছেদার মধ্য দিয়ে অগ্রসর হয়ে যে আকৃতি বিশিষ্ট থলির মতো গঠন পাকস্থলীতে উন্মুক্ত হয়। তবে গ্রাসনালীটি হচ্ছে সরু, পাতলা, লম্বা নলাকার গঠন, যেটা পশ্চাৎ দিকে নিচের দিকে বিস্তৃত হবে। গ্রীবা
বক্ষ আর মধ্যচ্ছেদের মধ্য দিয়ে অগ্রসর হবে এবং যে আকৃতি বিশিষ্ট থলির মতো গঠন বা পাকস্থলী থেকেই উন্মুক্ত হবে। মানে গ্রাসনালীটা গিয়ে কোথায় যাবে, যে আকৃতি বিশিষ্ট একটা অংশ পাকস্থলীতে গিয়ে যাবে। এই যে এখানে যে আকৃতি বিশিষ্ট পাকস্থলী আছে, সেই গ্রাসনালীটা নিচের দিকে যেতে যেতে বক্ষ মধ্যচ্ছেদের মধ্যে দিয়ে যেতে যেতে পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে গিয়ে শেষ হবে। যে আকৃতি বিশিষ্ট পাকস্থলীর বৈশিষ্ট্য কী দেওয়া আছে এখানে, যে আকৃতি বিশিষ্ট থলি মতো গঠন পাকস্থলী। গ্রাসনালী ও পাকস্থলীর সংযোগস্থলটি একটি পেশিবহুল স্ফিংক্টার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই যে গ্রাসনালী আর পাকস্থলী যে সংযোগস্থলটা যেখানে যুক্ত হচ্ছে, সেটা কী দিয়ে গঠিত হয়, একটা স্প্রিংটার থাকে। সেই স্প্রিংটারটা কি বলে, পাকস্থলীটি উদর গহ্বরের উপরের ভাগে বাম দিকের অংশ অবস্থান করে। এর তিনটি প্রধান অংশ উদর গহ্বরের বাম দিকে অবস্থান করে। তাহলে একটা স্প্রিংটার থাকে, আর পাকস্থলীটি কোথায় থাকে, উদর গহ্বরের উপরিভাগে বাম দিকের অংশ অবস্থান করে। এই যেখানে একটা স্প্রিংটার থাকে, এখানে একটা স্প্রিংটার থাকে যেখানে গ্রাসনালীটা পাকস্থলীর সাথে যুক্ত হচ্ছে, আর পাকস্থলীটা কি বাম দিকে আছে। আমাদের যখন হৃৎপিণ্ড বাম দিকে থাকে, পাকস্থলীও বাম দিকেই থাকে। পাকস্থলীর এবার তিনটি অংশ দেওয়া আছে, যে এটা হৃদয় অংশ বা কার্ডিয়াক পোর্শন যেখানে গ্রাসনালীটি উন্মুক্ত হয়, একটি ফান্ডাস অঞ্চল আর একটা পাইলারিক অংশ যা ক্ষুদ্রান্তের প্রথম অংশ উন্মুক্ত হয়। তাহলে পাকস্থলীর তিনটে অংশ, এটা হচ্ছে কার্ডিয়াক অংশ, এই যে কার্ডিয়াক অংশ, গ্রাসনালীটি এখানে যুক্ত হচ্ছে, এটা কার্ডিয়াক অংশ। ফান্ডাস, আর এটা হচ্ছে পাইলোরিক অংশ। পাইলোরিক অংশ কোনটা, যে ডিউডিনাম, ক্ষুদ্রান্তের অংশকে ডিউডিনাম যেখানে যুক্ত হচ্ছে সেটা হলো পাইলোরিক অংশ। কার্ডিয়াক যেখানে গ্রাসনালীটা পাকস্থলীর সঙ্গে যুক্ত হচ্ছে সেটা কার্ডিয়াক, ফান্ডাস উপরিভাগের অংশটা, আর পাইলোরিক হচ্ছে কি, যে ক্ষুদ্রান্তের ডিউডিনাম যেখানে যুক্ত হচ্ছে সেটা হলো পাইলোরিক। তাহলে তিনটে অংশ, এটা হচ্ছে কার্ডিয়াক, ফান্ডাস আর পাইলোরিক। গ্রাসনালীটা কোথায় যুক্ত হয়, কার্ডিয়াক অংশের সঙ্গে, আর ক্ষুদ্রান্তের ডিউডিনাম কোথায় যুক্ত হয়, পাইলোরিক অংশের সঙ্গে। ক্ষুদ্রান্তটি তিনটি অংশে পৃথক করা যায়, এগুলো হলো ইউ আকৃতির ডিউডিনাম, একটি দীর্ঘ কুণ্ডলিত মধ্যবর্তী অংশ অর্থাৎ জেজুনাম, এবং একটি অত্যন্ত কুণ্ডলিত ইলিয়াম। ক্ষুদ্রান্তে আবার তিনটি অংশ, ডিউডিনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডিনামের বৈশিষ্ট্য, এটা ইউ আকৃতি। জেজুনামের বৈশিষ্ট্য, এটা মধ্যবর্তী অংশ এবং এটাও কুণ্ড আকৃতিতে হয়। আর ইলিয়ামের অংশ হচ্ছে এটা সবচেয়ে বেশি কুণ্ডলীকৃত, সবচেয়ে বেশি পাকিয়ে থাকে সেটা হলো ইলিয়াম। ডিউডিনামের যে অংশে পাকস্থলী উন্মুক্ত থাকে সেই স্থানটি পাইলোরিক স্ফিংক্টার দ্বারা সুরক্ষিত থাকে। এই যে পাকস্থলী আছে ডিউডিনামের সঙ্গে যুক্ত আছে, সেটা পাইলোরিক স্ফিংক্টার দ্বারা যুক্ত আছে। যে পাকস্থলীর যে অংশটা ডিউডিনামের সঙ্গে যুক্ত আছে সেটা পাইলোরিক স্ফিংক্টার দ্বারা যুক্ত আছে। পাইলোরিক স্ফিংক্টার থাকে এখানে পাইলোরিক স্ফিংক্টার যুক্ত থাকে, পাইলোরিক স্ফিংক্টার দ্বারা এটা যুক্ত থাকে। ইলিয়াম বৃহদন্ত্রে উন্মুক্ত হয় এবং এটি সিকাম, কোলন ও মলাশয় সমন্বিত। তারপর ইলিয়ামটা, ডিউডিনাম হলো, তারপর ইলিয়ামটা কি বৃহদন্ত্রে, ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের শেষ অংশ, সেই ক্ষুদ্রান্তের শেষ অংশটা কি বৃহদন্ত্রের সঙ্গে যুক্ত হবে। আর বৃহদন্ত্রটা আবার কি নিয়ে গঠিত, সিকাম, কোলন, মলাশয়। তাহলে কি গ্রাসনালী যুক্ত হচ্ছে পাকস্থলীর সঙ্গে কার্ডিয়াক অংশের সাহায্যে, পাকস্থলী যুক্ত হচ্ছে ক্ষুদ্রান্তের সঙ্গে ডিউডিনামের পাইলোরিক অংশে, আর ক্ষুদ্রান্ত শুরু হচ্ছে যুক্ত হচ্ছে বৃহদন্ত্রের সঙ্গে ইলিয়ামের সাহায্যে। আর বৃহদন্ত্রটা আবার তিনটে অংশ নিয়ে গঠিত, সিকাম, কোলন আর মলাশয়। এবার প্রত্যেকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে সিকাম একটি ক্ষুদ্র বদ্ধথলি যার ভেতরে কিছু মিথজীবী অণুজীব বসবাস করে। ক্ষুদ্র বদ্ধথলি, সিকামের বৈশিষ্ট্য হলো কি, এটা ক্ষুদ্র থলির মতো অংশ যার মধ্যে মিথজীবী অণুজীব বসবাস করে। মিথজীবী অণুজীব বসবাস করে কোথায়, সিকামে। সিকাম থেকে একটি সরু আঙ্গুলের মতো অভিক্ষেপ বেরিয়ে আসে যাকে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স বলে, যা একটি নিষ্ক্রিয় অঙ্গ। আর সিকাম থেকে একটা সরু আঙ্গুলের মতো অংশ বেরিয়ে আসে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, যেটা হচ্ছে একটা নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে কি, এই যে সিকাম বদ্ধতলীয় অংশ যেখানে মিথজীবী জীব বসবাস করছে, আর সেখান থেকে আঙ্গুলের মতো একটা অভিক্ষেপ নির্গত হচ্ছে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। আর তারপর সিকামটা যুক্ত হচ্ছে কি কোলনের সঙ্গে। কোলনে আবার তিনটে ভাগ, একটা আরোহী কোলন উপরের দিকে যেটা উঠছে, একটা আরোহী কোলন ওপর দিকে, একটা অবরোহী নিচের দিকে, আর যেটা লম্বালম্বিভাবে আছে অনুপ্রস্থ কোলন। তিনটে ভাগ, কোলনের আবার তিনটে ভাগ।
আর সিকাম কোলনে উপস্থিত তিনটে অংশ হচ্ছে ঊর্ধ্বগামী অংশ, ঊর্ধ্বগামী হচ্ছে আরোহী, একটা অনুপ্রস্থ অংশ, আর একটা হচ্ছে অধোগামী, অধোগামীতে হচ্ছে অবরোহী, আর একটা যে অনুপ্রস্থ অংশ আছে সেটা হলো কি, সেটা হলো অনুপ্রস্থ কোলন, অনুপ্রস্থ অংশে অনুপ্রস্থ কোলন। অধোগামী অংশটি মলাশয়ে যুক্ত হয়, যা পায়ের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয়। অবরোহী যে কোলনটা আছে সেটা কি মলাশয়ে যুক্ত হবে, মলাশয় থেকে পায়ের মাধ্যমে দেহের বাইরে নির্গত হবে। তাহলে প্রত্যেকটা পার্ট কোনটা কী নিয়ে গঠিত এখানে জাস্ট সিম্পল আকারে দেওয়া আছে, যে মুখবিবর, মুখগহ্বর, তারপর হচ্ছে গলবিল, গলবিলের দুটো অংশ, এটা হচ্ছে শ্বাসনালী, এটা হচ্ছে গ্রাসনালী। শ্বাসনালী বায়ু যায়, গ্রাসনালীতে। তাহলে এই ছবিটা এবার ক্লিয়ারলি বোঝা যাবে যে মুখবিবর, মুখ, তারপরে গলবিলের মধ্যে গ্রাসনালী, শ্বাসনালী দুটো আছে। শ্বাসনালীর মধ্যে দিয়ে যাচ্ছে বায়ু, গ্রাসনালীর মধ্যে দিয়ে খাবার। তারপর সেটা পাকস্থলীর সঙ্গে যুক্ত হচ্ছে কার্ডিয়াক অংশে। পাকস্থলীতে আবার তিনটে ভাগ, ফান্ডাস, কার্ডিয়াক, ফান্ডাস আর পাইলোরিক অংশ আবার কোথায় যুক্ত আছে, ক্ষুদ্রান্তে ডিউডেনামের সঙ্গে। ক্ষুদ্রান্তে আবার তিনটে ভাগ, ডিউডেনাম, ইলিয়াম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনামটা ইউ আকৃতি, জেজুনাম কুণ্ডলীকৃত, আর ইলিয়াম সবচেয়ে কুণ্ডলীকৃত। ইলিয়াম আবার কোথায় যুক্ত থাকে, বৃহদন্তের সঙ্গে। কোথায়, সিকাম। বৃহদন্ত আবার কোথায়, তিনটে পার্ট, সিকাম, কোলন, আর একটা হচ্ছে সিকাম কোলন, আর একটা হচ্ছে সিকাম কোলন, আর একটা হচ্ছে কি মলাশয়, কি একটা ছিল, হ্যাঁ সিকাম কোলন আর মলাশয়, তিনটে পার্ট। সিকামটা কি, যেটা বদ্ধথলির মতো অংশ, কি থাকে এখানে, মিথজীব অণুজীব থাকে। সিকামের সঙ্গে একটা কি, আঙ্গুলের মতো অভিক্ষেপ থাকে, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, সেখানে কি থাকে, সেটা একটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। তারপর কোলনে আবার তিনটে পার্ট, তিনটে অংশ। একটা হচ্ছে আরোহী, যেটা উপরের দিকে উঠছে, একটা অবরোহী নিচের দিকে নামছে, আর এটা হচ্ছে অনুপ্রস্থ, যেটা অনুপ্রস্থভাবে আছে। কোলন তিনটে পার্ট। তো এখানে জাস্ট জিস্ট আকারে সমস্ত কিছু দেওয়া আছে। তারপর এই ছবিটা ভালো, এগুলো পড়ার পরে ছবিটা ভালো করে বোঝা যাবে। তো এইটুকু ছিল এখানে, পায়ের মাধ্যমে বাইরের দিকে নির্গত হচ্ছে। তাহলে সমস্ত কিছু এই যে দেওয়া আছে এখানে, যে পাকস্থলী গঠনটা কেমন হয়, গ্রাসনালী, ফান্ডাস, কার্ডিয়াক, পাইলোরিক, ডিউডেনামের ঊর্ধ্ব অংশ। তো এরপরে নেক্সট পার্ট যেটা আছে সেটা কি, নেক্সট পার্ট যেটা আছে সেটা হলো যে বিভিন্ন রকমের আবরণ বিষয় লেখা আছে এখানে। গ্রাসনালী থেকে মলাশয় পর্যন্ত বিস্তৃত উপস্থিত নালীর প্রাচীরটি চারটি স্তর বিশিষ্ট হয়। যে নালীগুলো যে আছে, নালীগুলো তো কি, গ্রাসনালী থেকে যে মলাশয় পর্যন্ত কি যে নালীগুলো আছে, সে যে পেশি যা আছে, সেই পেশিটা আবার চারটি স্তর থাকে। সেরোসা, পেশি স্তর, অর্ধশ্লেষ্মা এবং শ্লেষ্মা স্তর, চারটি স্তর। সেরোসা পেশি স্তর বা মাস্কুলারিস, অধশ্লেষ্মা বা সাবমিউকোসা, আর শ্লেষ্মা হচ্ছে মিউকোসা। সবচেয়ে বাইরের স্তরটি হলো সেরোসা স্তর, সবচেয়ে বাইরে যেটা থাকে সেটা সেরোসা, এবং এটি একটি পাতলা মেসোথেলিয়াম, অভ্যন্তরীণ অঙ্গসমূহের এপিথেলিয়াম এবং কিছু যোগকলা নিয়ে গঠিত। সবচেয়ে বাইরে যেটা থাকে, যে এই যে বিভিন্ন রকমের গ্রাসনালী থেকে যে এটা আসছে, সেটা আবার চারটে ভাগ, যে পেশিটা থাকে সেই পেশিটা আবার চারটে ভাগ। পেশিটা যদি বড় করে দেখা যায় অণুবীক্ষণ যন্ত্রে, তো চারটি ভাগ। সবচেয়ে বাইরের দিকে সেরোসা, তারপর মাস্কুলারিস, তারপর সাবমিউকোসা, তারপর মিউকোসা। তো এবার প্রত্যেকটার এক একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনটা কীরকম। যে সবচেয়ে বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে সেরোসা, সেটা কি পাতলা হয় এবং কী নিয়ে গঠিত, মেসোথেলিয়াম নিয়ে গঠিত। মেসোথেলিয়ামটা কি, অভ্যন্তরীণ যে সমস্ত অঙ্গ থাকে, যে পাকস্থলী আছে তাদের এপিথেলিয়াম, আর এটা মেসোথেলিয়াম একই। এবং কিছু যোগকলা নিয়ে গঠিত। যোগকলা মানে যেগুলো যোগাযোগ স্থাপন করে, ফাইবার ইত্যাদি যেগুলো থাকে সেগুলো নিয়ে গঠিত, আর মেসোথেলিয়াম নিয়ে গঠিত। পেশি স্তরটি মসৃণ পেশি স্তর মানে দ্বিতীয় যেটা স্তর আছে মাস্কুলারিস, সেটা কি মসৃণ পেশি দ্বারা গঠিত। পেশি স্তর মসৃণ পেশি দ্বারা গঠিত, এবং যা সাধারণত ভেতরের দিকে চক্রাকার স্তর এবং বাইরের দিকে অনুদৈর্ঘ্য স্তর হিসেবে সজ্জিত থাকে। বাইরের দিকে অনুদৈর্ঘ্য, ভেতরের দিকে চক্রাকার, মানে ভেতরের দিকে যে স্তরটা থাকে সে চক্রাকার টাইপের হয়, বাইরের দিকে অনুদৈর্ঘ্য টাইপের হয়। কিছু কিছু অঞ্চলে একটি তির্যক পেশি স্তর থাকে, তার তির্যকও থাকে, চক্রাকারও থাকে, অনুদৈর্ঘ্য থাকে, ভেতরের দিকে চক্রাকার, বাইরের দিকে অনুদৈর্ঘ্য, আর কিছু কিছু স্থানে থাকে তির্যক। শিথিল যোগকলা সমন্বিত স্নায়ু, রক্তবাহ এবং লসিকাবাহ দ্বারা অর্ধশ্লেষ্মা স্তরটি গঠিত। আর অধশ্লেষ্মা স্তরটি কি নিয়ে গঠিত, শিথিল যোগকলা, স্নায়ু, রক্তবাহ, লসিকাবাহ। অধশ্লেষ্মা স্তর যে তৃতীয় স্তরটি বা সাবমিউকাস স্তর, সেটা স্নায়ু, রক্তবাহ এবং লসিকাবাহ দ্বারা গঠিত। এই যে এখানে ছবি দেওয়া আছে,
আর ডিউডেনামের মধ্যে অধোস্লেমা স্তরে কিছু গ্রন্থি উপস্থিত থাকে। আর যখন ডিউডেনামে চলে যাব, ডিউডেনামের মধ্যে যদি সেই পেশিগুলোকে দেখা হয়, তো তার যে অধোশ্লেষ্মা স্তর সেখানে কিছু গ্রন্থিও আছে। আর পৌষ্টিক নালীর গহ্বরকে ঘিরে তাহলে কি এখানে দেওয়া আছে ছবিতে যে সেরোসা স্তর, সবচেয়ে বাইরের দিকে যেটা আছে সেটা হলো সেরোসা স্তর, এটা পাতলা মেসোথেলিয়াম দিয়ে গঠিত হয়। তারপর ভেতরের দিকে যেটা থাকে সেটা হলো পেশি স্তর, পেশি স্তরটা পেশি দিয়ে গঠিত, পেশি স্তর পেশি দিয়ে গঠিত, এবং এটা তিনটি থাকে, একটা ভেতরের দিকে চক্রাকার, বাইরের দিকে দীর্ঘাকার, আর কিছু কিছু অঞ্চল তীর্যক থাকে। আর তারপরে যেটা তৃতীয় স্তর সেটা হচ্ছে অধোশ্লেষ্মা স্তর। অধোশ্লেষ্মা স্তরটি কি নিয়ে গঠিত? রক্ত, লসিকাবাহ আর স্নায়ু নিয়ে গঠিত। আর ডিউডেনামের ক্ষেত্রে যে অধোশ্লেষ্মা স্তর সেখানে কি থাকে? গ্রন্থি থাকে। আর এরপরে যেটা আছে শ্লেষ্মা স্তর, সবচেয়ে ভেতরের দিকে। আর পৌষ্টিক নালীর গহ্বরকে ঘিরে সবচেয়ে ভেতরে যে প্রাচীর স্তরটি থাকে তাকে মিউকাস স্তর বলে। পৌষ্টিক নালীর গহ্বরকে ঘিরে সবচেয়ে ভেতরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে শ্লেষ্মা স্তর বা মিউকাস। মিউকাস বা শ্লেষ্মা একই। এই স্তরটি পাকস্থলীতে কতগুলো অনিয়মিত ভাঁজ, রোগী এবং ক্ষুদ্রান্তে ভিল্লি নামক আঙ্গুলের ন্যায় কতগুলি ক্ষুদ্র অন্তর্ভাঁজ গঠন করে। এই যে শ্লেষ্মা স্তরটি আছে, শ্লেষ্মা স্তরটি, সেটা যদি পাকস্থলীতে যায় তাহলে পাকস্থলীতে গঠন করছে কি? রোগী। পাকস্থলীতে ভাঁজ গঠন করছে, যে এইগুলো ভাঁজে, এই যে ভাঁজের মতো থাকবে সেটা পাকস্থলীতে রোগী, আর পাকস্থলীতে হচ্ছে রোগী, আর ক্ষুদ্রান্তে ভিল্লি। এগুলো এই যে পেশিগুলো সেগুলো ভাঁজ হয়ে যায়, মানে জড়ো হয়ে যায়, এই টাইপের জড়ো হয়ে যায়, এইভাবে জড়ো হয়ে যায়, এবং সেটা পাকস্থলীতে গঠন করে রোগী আর ক্ষুদ্রান্তে ভিল্লি, এবং সেটা কোন স্তর? শ্লেষ্মা স্তর। ভিল্লিটা দেখতে কেমন? আঙ্গুলের ন্যায়। এই ভিলাইগুলোকে ঘিরে থাকা কোষগুলো মাইক্রোভিলি নামক অসংখ্য আণুবীক্ষণিক অভিক্ষেপ সৃষ্টি করে এবং এর ফলে প্রান্তপুরুষের আকৃতি ধারণ করে। যে এই যে ভিলাই থাকে, ভিলাইয়ের মধ্যে আবার থাকে অনেকগুলো মাইক্রোভিলি। এই যে এটা ক্ষুদ্রান্ত, এটা এক একটা হচ্ছে ভিল্লি, এক একটা হচ্ছে ভিল্লি। আর ভিলাইয়ের মধ্যে দেখা যায় এই যে ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মাইক্রোভিল্লি। মাইক্রো মানে ছোট, মাইক্রোভিল্লি। এবং এবং প্রান্তপুরুষ, এই যে বুরুষের আকৃতি, ব্রাশের ওপরে যে অংশগুলো থাকে, সে ব্রাশের মতো যে ওপরে অংশগুলো থাকে, যে সুতোর মতো অংশগুলো থাকে তার মতো দেখতে লাগছে, তাই প্রান্তপুরুষ গঠন করে। এই পরিবেদিত রূপসম পৃষ্ঠতলের ক্ষেত্রফল বহুল অংশে বৃদ্ধি করে, এবং এইভাবে থাকার ফলে কি হয়? যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে, যে কোনো একটা অংশ যদি এভাবে সংযুক্ত হয়ে যায় তাহলে কি পৃষ্ঠতল বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে কি হবে? যে শোষণ করতে সুবিধা হবে, বেশি পরিমাণে সে শোষণ করতে পারবে। ভিল্লিগুলো একটি রক্তজলক সংগঠন বিশিষ্ট হয় এবং এতে একটি বৃহৎ লসিকাবাহ থাকে। এর মধ্যে কি রক্তজলক আছে? এই যে রক্তজলক আছে, আর একটা বৃহৎ লসিকাবাহ আছে। আর ভিলের মধ্যে উপস্থিত এই লসিকাবাহটিকে ল্যাকটিয়াল বলে। যে লসিকাবাহটা দেখা যাচ্ছে মাঝের দিকে হলুদ অংশে, সেটাকে ল্যাকটিয়াল বলে। লসিকাবাহটিকে ল্যাকটিয়াল বলে। মিউকাস এপিথেলিয়ামটি গবলেট কোষ সমন্বিত হয় এবং এই কোষ থেকে মিউকাস খরিত হয়, যা পৌষ্টিক নালীকে পিচ্ছিল রাখে। আর এই যে এর মধ্যে যে মিউকাস আছে, সেই মিউকাসের মধ্যে কি গবলেট কোষ থাকে, মিউকাস স্তর আছে। সেই মিউকাস স্তর ক্ষুদ্রান্তের মধ্যে যে ভিলের মধ্যে যে মিউকাস স্তর আছে, সেই মিউকাস স্তরে কি থাকে? গবলেট কোষ থাকে। আর গবলেট কোষ থেকে কি হয়? মিউকাস খরিত হয়। আর মিউকাস কি খরিত হলে কি হবে? যে পিচ্ছিল থাকবে জায়গাটা, পৌষ্টিক নালীটিকে পিচ্ছিল রাখে। মিউকাস স্তরটিও পাকস্থলীতে কতগুলি গ্রন্থি এবং ক্ষুদ্রান্তে ভিলাইয়ের তলদেশের মধ্যবর্তী স্থানে কতগুলি খাঁজ গঠন করে। যেমন অধোশ্লেষ্মা স্তর বা সাবমিউকাস স্তরটিকে ডিউডেনামে কিছু গ্রন্থি ছিল, ডিউডেনামের অধোশ্লেষ্মা স্তরে কি ছিল? গ্রন্থি ছিল। ঠিক একই রকমভাবে পাকস্থলীর মিউকাস স্তরে, মানে সবচেয়ে ভেতর দিকে যে স্তরটি, সেখানেও কিছু গ্রন্থি আছে। আর ক্ষুদ্রান্তে যে ভিলাই আছে তার তলদেশে কতগুলি খাঁজ থাকে, তার মধ্যে একটা খাঁজ হচ্ছে কি? ক্রিপস। এই যে ক্রিপস আছে, সেই ক্রিপসটা হচ্ছে এরকম একটা খাঁজ। এই যে খাঁজ আছে, খাঁজ গঠন হচ্ছে ক্রিপস, খাঁজ গঠন হয়েছে। ক্ষুদ্রান্তে ভিলাইয়ের ক্ষুদ্রান্তে ভিলাই আছে তার নিচের দিকে, তলদেশের নিচের দিকে এই খাঁজ গঠন হচ্ছে, এবং এই খাঁজের একটা এক্সাম্পল হচ্ছে কি? লিভারকুনের খাঁজ, ক্রিপস অফ লিভারকুন। পৌষ্টিক নালীর বিভিন্ন অংশের এই চারটি স্তর বিভিন্নভাবে পরিবর্তিত হয়, মানে সব জায়গাতে একই রকম থাকে তা না, বিভিন্ন রকম জায়গাতে বিভিন্ন রকমভাবে থাকে। তো চারটি স্তর বিষয়ে দেওয়া আছে বৈশিষ্ট্য, যে কোনটা কেমন। যে সবচেয়ে বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে সেরোসা স্তর,
পাতলা মেসোথেলিয়াম দিয়ে গঠিত, যেটা অন্তর্বর্তী অঙ্গসমূহ এপিথেলিয়াম দিয়ে গঠিত। তারপর পেশি স্তর ভেতর দিকে চক্রাকার, পেশি স্তর পেশি দিয়ে গঠিত, ভেতরের দিকে চক্রাকার, বাইরের দিকে দীর্ঘাকার, আর কিছু কিছু জায়গাতে তির্যক থাকে। অধোসিলিয়াম স্তরটি কি রক্ত, লসিকাবাহ এবং স্নায়ু দিয়ে গঠিত। এবং এই অধোসিলিয়াম স্তরে কি থাকে, যে ডিডিউনামের যে অধোসিলিয়াম স্তর, মানে ডিডিউনামের যে প্রাচীরটা আছে তাকে ভাগ করলে এরকম 4টে অংশ পাওয়া যাবে। তো তার মধ্যে যে অধোসিলিয়াম স্তর, সেই অধোসিলিয়াম স্তরে কি বিভিন্ন রকমের গ্রন্থি থাকে। আর তারপর আছে শ্লেষ্মা স্তর। শ্লেষ্মা স্তর হচ্ছে সবচেয়ে ভেতরের স্তর। এই শ্লেষ্মা স্তরে কি থাকে, যে এই শ্লেষ্মা স্তরে যে আছে সেটা পাকস্থলীর ক্ষেত্রে রোগী থাকে, মানে এগুলো বিভিন্ন রকমের ছোট ছোট অংশযুক্ত হচ্ছে পাকস্থলীতে রোগী গঠন করে, আর ক্ষুদ্রান্তে ভিলাই গঠন করে। আর ভিলাইগুলি কি আঙ্গুলের মতো দেখতে হয়। আর ভিলাইগুলির মধ্যে থেকে আবার কী হবে, যে মাইক্রোভিলি তৈরি হবে, এবং এরভাবে কী হবে, যে ব্রাশের মতো আকৃতি ধারণ করবে, এবং এর ফলে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, শোষণ বেশি পরিমাণ করতে পারবে। আর এর মধ্যে যে কী আছে, গবলেট কোষ আছে। মিউকাস স্তরে গবলেট কোষ থাকে। গবলেট কোষ থেকে কি মিউকাস করতে হয়, মিউকাস করতে হওয়ার ফলে এই জায়গাটা কি হয়, পিচ্ছিল থাকে। পশ্চিম নালীতে যেটা থাকে সেটা পিচ্ছিল থাকে। আর ভিল্লিগুলোর মধ্যে ল্যাকটিয়াল আছে, যে লসিকাবাহ সেটাকে ল্যাকটিয়াল বলে। আর ভিলির যে সবচেয়ে নিচের দিকে স্তর থাকে সেখানে কি থাকে, বিভিন্ন রকমের কুন থাকে বা গহর থাকে, সেগুলো হচ্ছে ক্রিপ্স অফ লুবারকুন একটা এক্সাম্পল। আর সবচেয়ে ভেতর দিকে যে গহ্বর আছে, এই যে পশ্চিম নালীর গহ্বর, সবচেয়ে ভেতর দিকে যেটা আছে সেটা হচ্ছে সাদা অংশটা পশ্চিম নালীর গহ্বর। এভাবে এই 4টে স্তর, এই যে কোষগুলো আছে তাকে বিভক্ত করলে 4টি স্তর পাওয়া যাবে। 4টি স্তরের বৈশিষ্ট্য সমস্ত কিছু বলানো হলো, যে কোনটা কীরকম স্তর, কোনটার কী বৈশিষ্ট্য, কোনটা তারপর সেই স্তরের মধ্যে কোনটার ক্ষেত্রে কী গ্রন্থি থাকে, কোনটাতে রক্ত থাকে, লসিকাবাহ থাকে, ক্রিপ্স অফ লিভারকুন কী, ভিল্লি কী, মাইক্রোভিল্লি কী, এদের কাজ কী। তো এখানে সমস্ত কিছু বলানো হলো। পশ্চিম নালীর প্রস্থচ্ছেদের চিত্ররূপ উপস্থাপন, তারপর এখানে ক্ষুদ্রান্তের শ্লোসলিক স্তর বা যে মিউকাস স্তর বা সবচেয়ে ভেতরের স্তর সেটাকে যদি দেখানো হয় তাহলে এইভাবে দেখানো যাবে, যে ভিল্লি আছে, ল্যাকটিয়াল আছে, রক্তজালিকা আছে, ধমনী আছে, ক্রিপ্স অফ লিভারকুন আছে, তারপর শিরা আছে। তো এতদূর পর্যন্ত প্রথম ভিডিওতে পৌষ্টিক নালী বিষয়ে সমস্ত কিছু ডিটেলসে পড়ানো হলো। তারপর এই পরবর্তী ভিডিওতে পৌষ্টিক গ্রন্থি বিষয়ে ডিটেলসে পড়ানো হবে। তো ভিডিওটি তোমরা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।